কালে কালে আর কত কি দেখবো গো মিনুর মা। খবরটা শুনেছ নাকি? কেন গো পিসিমা, কার কি হয়েছে? কই, গ্রামে তো কোনো নতুন খবর কানে আসেনি। আহারে, তুই মনে হয় জানিস না, গোটা গ্রামে তো সবাই কানাঘুষো করছে। অত ঘুরিয়ে কেন কথা বলছো পিসিমা? যা হয়েছে একটু পরিষ্কার করে বলো দেখি। তাহলে শোন, ওই পাড়ার ময়নার মা কত ধুমধাম করে মেয়েটার বিয়ে দিল ভালো চাকরিওয়ালা ছেলের সাথে। ও মা, শুনছি নাকি ময়নাকে বাপের বাড়ি রেখে বিদেশ পাড়ি দিয়েছে। এতে এত আশ্চর্য হবার কি আছে পিসিমা? ভালো চাকরি পেলে বিদেশ তো যাবেই, এখন অনেকেই যাচ্ছে। তাছাড়া ময়নাও লেখাপড়া জানে, গ্রামে থাকলেই তো আর বসে থাকবে না। তা এতই যখন বিদ্যে বুদ্ধি, তখন একটু বিয়ের সময় যাচাই করে নিতে কি হতো? ময়না বাপের বাড়িতে আছে, বিদেশ চলে গেছে জামাই, আর কি মেয়েকে নিয়ে যাবে নাকি? মাথা খারাপ। এমন করে কেন বলছো পিসিমা? বিদেশে চাকরি পেয়েছে, তাছাড়া কদিন পরে ময়নাকে হয়তো নিয়ে যাবে। এটা নিয়ে তোমার এত বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। নিয়ে যাবে না ছাই। শোন মিনুর মা, আমার মাথার চুল এমনি এমনি পাকেনি, দিনকাল গিয়ে এককালে ঠেকেছি। কোনটা হিরে আর কোনটা জিরে সব বুঝতে পারি। দেখ ময়না, এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে না। মনকে শক্ত কর। দেখ, তোর পছন্দের সর্ষে ইলিশ রান্না করেছি, তুই না খেতে কত ভালোবাসতিস। এভাবে মন খারাপ করলে চলবে কি করে? নিজের যত্ন নে, দিন দিন শরীরটা খারাপ করে ফেলছিস, এভাবে তো অসুস্থ হয়ে পড়বি। আমার কিছু ভালো লাগছে না মা, আমি খাবো না, একদম ভালো লাগছে না। উনি আমার সাথে এমনটা করতে পারলেন? দেখ, আমার কথা শোন ময়না, আমি তোর মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আজ যেটা নিয়ে তুই চিন্তা করছিস, কাল সেটা চিন্তার কারণই থাকবে না। থাক, আর কিছু ঠিক হবে না মা, কিচ্ছু ঠিক হবে না। অনেকবার বারণ করেছিলাম, তাও বিদেশ চলে গেলেন আমাকে এখানে একা রেখে দিয়ে। আমি তোর মা, আমি তো বলছি তোকে সব ঠিক হয়ে যাবে। জামাই আমাদের খারাপ মানুষ নয়, তোর বুঝতে কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল হয়নি, আমি একদম ঠিক চিনেছি। টাকা, বুঝলে, টাকা। টাকায় আজকাল সব কিছু কিনে নিচ্ছে, মানুষকেও কিনে নিচ্ছে। তুই ভুল ভাবছিস ময়না। আমি বলছি, জামাই দেখবি ঠিক ফিরে আসবে, ঠিক তোকে নিয়ে যাবে। আসবে না মা, আমাকে নিতে আর আসবে না। তুমি সে আশা ছেড়ে দাও। বলেছিলাম বিদেশ যেতে, বারণ করেছিলাম, কোনো কথা শোনেনি আমার। কিছু মনে করো না ময়নার মা, খুব তো ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিলে, ফেলে পালালো তো? কেন, গ্রামের ছেলের সাথে বিয়ে দিতে কি হচ্ছিল? দেখো দিদি, আমি এই বিষয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মেয়েকে কার সাথে বিয়ে দেব সেটা নিয়ে তোমার এত কিসের মাতামাতি? বাবা রে বাবা, কি দিনকাল পড়লো! আজকাল মানুষকে একটু ভালো কথা বলার উপায় নেই, বলতে গেলেই ফোসকা পড়ে। তা তোমার ভালো কথাটা কি শুনি? কারোর কিছু বিপদ দেখলে তুমি সেখানে আগ বাড়িয়ে এসে কথা বলো, তাই তো? কি, যত বড় মুখ নয় তত বড় কথা? সেই বেশ হয়েছে, তোর জামাই
মেয়েকে ফেলে রেখে বিদেশ চলে গেছে। ওখানে আবার বিয়ে থাওয়া করে নেবে কি না কে বলতে পারে। শোনো দিদি, আমি এখনো বেঁচে আছি, তাই আমার মেয়ের ভালো মন্দটা আমি বুঝতে পারবো। তোর খুব কষ্ট হচ্ছে না রে ময়না? তোর জায়গায় আমি থাকলে আমিও তোর মতনই কষ্ট পেতাম রে। সবই আমার কপাল রে ঝুমা। সেই মানুষটা আমার কোনো কথাই শুনলো না, বিদেশ চলে গেল। জানি না রে আর কোনোদিন আসবে কি না। চিন্তা করিস না রে ময়না, মেয়েদের কপাল, কার কপালে কী যে ভগবান লিখে রেখেছে কেউ জানে না। তুই এই গ্রামের মধ্যে একমাত্র মেয়ে যে পড়াশোনা জানতিস, তোর যে এরকম হবে। তুমি তো দেখছো মা, আমার একই মন মেজাজ ঠিক নেই, তার মধ্যে তুমি এখন বলছো তোমার কোন আত্মীয় আসবে। মন মেজাজ ঠিক নেই সেটা মনে মনেই থাক। শোন, কাল আমার খুব কাছের একজন আসবে, ভালো ভালো একটু রান্না করে দিস তো ময়না। তোর হাতের রান্নাগুলো খুব ভালো হয় খেতে। তা তোমার সেই কাছের আত্মীয়টি কে, যেটা তুমি আমাকে বলতে এত দ্বিধাবোধ করছো? সে নয় কালকে সব রান্না আমি করে দেব, সেটা তুই কাল সকাল হলেই জানতে পারবি। নে এবার তাড়াতাড়ি খেয়ে দে, আমরা শুয়ে পড়ি। বুঝলি ময়না, আমার সেই আত্মীয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে বড্ড ভালোবাসে। তাই তো সকাল সকাল বাজার থেকে ইলিশ মাছ আর কচু শাক নিয়ে এলাম। নে তো এবার তাড়াতাড়ি রান্না করে ফেল দেখি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এই রান্নাটা আমি বেশ ভালোই পারি জানো মা। তেনারও খুব পছন্দের রান্না ছিল। থাক, এখন বরং রান্নাটা সেরে ফেলি, আর ওসব কথা ভেবে লাভ নেই। তারপর বলুন মা, কাছ থেকে অনেকদিন বাদে দেখলাম। ফোনে তো মাঝে মধ্যেই খবর নিতাম। তা ময়না, ময়না কোথায়? সে কি এখনো রাগ করে আছে নাকি আমার ওপর? আমার মেয়েকে আমি চিনি না? যতই রাগ করে থাকুক না কেন, দেখবে তুমি ওর সাথে কথা বললেই ওর মনটা যত রাগ অভিমান সব আছে গলে জল হয়ে যাবে। সে আপনার মেয়ের অভিমান হওয়ারই কথা। দোষ তো আমিও করেছি। তাকে বাপের বাড়িতে রেখে আমি বিদেশ চলে গেছিলাম। তার তো শর্তই ছিল আমি যেন বিয়ের পর বিদেশে না যাই। তবে যাই বলো জামাই, আমার মেয়ে কিন্তু তোমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। বিয়ের আগে যতই মা মা করুক না কেন, বিয়ের পর এখন তুমিই সব। এটা কি আর আমি বুঝি না? তা কোথায় ময়না? সে কি এখনো রাগ করে আছে, নাকি সামনে আসবে না ঠিক করেছে? ডাকুন, আপনার মেয়েকে ডাকুন, কথা তো আমিও বলবো। রান্না করছে, এক্ষুনি আসবে। ওদিকে ময়না রান্নাঘরে রান্না করছিল। সমস্ত রান্না হয়ে যাওয়ার পর সে ভাতটাও রান্না করে ফেলে। তারপর সে ভেতর ঘরে আসে। ও ময়না, রাগ করে থেকো না, দেখো আমি এসেছি। এতদিন পরে বুঝি আমার কথা মনে পড়ল? থাক, আমাকে আর ভুল বোঝাতে হবে না। কদিন পরেই আবার তো বিদেশ চলে যাবে, এখানে তো তুমি থাকতে আসোনি। বিদেশ আর যাব না, আর বিদেশ যাব না বলেই সব তল্পি তল্পা গুটিয়ে সোজা এই গ্রামে চলে এলাম। ও মা, তাহলে চাকরিটা ছেড়ে দিয়েছ? হায় কপাল, আগে যে চাকরিটা করছিলে সেটাই তো ভালো ছিল। বেকার বেকার বিদেশ গিয়ে এখন চাকরিটাও হারালে, এবারে আমরা খাবো কি? সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ময়না। আমি বিদেশে তো যাব না, তবে বিদেশের সাথেই চাকরি করব। এ আবার কেমন ধরনের কথা? বিদেশে যাবে না অথচ বিদেশের হয়েই চাকরি করবে? এটা কি করে সম্ভব? একটু ঠিক করে বলো দেখি।
ওখানে একটা ভালো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছিলাম। তো সেখান থেকেই চাকরি, ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ ঘরে বসেই চাকরি। আর কোনো অসুবিধা হবে না। এবারে এই গ্রামে থেকেই আমি চাকরিও করব আর তোমাদের সাথেও থাকব। সেই কোন ছোটবেলায় নিজের মা বাবাকে হারিয়েছি। আমার কাছে আপনজন বলতে তুমি আর আমার শাশুড়ি মা। সত্যি বলছো? আর বিদেশ যেতে হবে না? আমি খুব খুশি হয়েছি গো, খুব খুশি হয়েছি। কিন্তু মাও যে আমাকে এভাবে বোকা বানাবে ভাবতে পারেনি। মায়ের সেই পরম আত্মীয় যে তুমি, সেটা তো মা বলেইনি। ওরে, যদি কাল রাতেই তোকে বলতাম যে জামাই আসবে, তুই জামাইয়ের ওপর যা রেগেছিলি, রান্না তো দূরে থাক, জামাই আজ মুড়ি জলও খেতে পেত না। এবার বুঝেছি কেন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা আমাকে দিয়েই রান্না করালে। যাই হোক, চলো এবার সময় খাওয়া দাওয়া করে নি। আমার মন একদম ভালো হয়ে গেছে, আর এতটুকু রাগ অভিমান নেই। ওরে ময়না, শুনলাম তোর বর নাকি এসেছে। তা তোকে নিতে এসেছে নাকি আবার চলে যাবে? না গো পিসিমা, আমার বর এবার থেকে এই গ্রামেই থাকবে। আমার বর ঘরে বসেই চাকরি করবে বিদেশের সাথে, আর আমাদের সাথেই থাকবে। সে কি, আমি যা ভেবেছিলাম তার সবটাই উল্টো হয়ে গেল যে। কি বিড়বিড় করছো পিসিমা? তোমার অনেক বয়স হয়েছে, এখন এই বয়সে কার ঘরে কি হচ্ছে ভেবে কোনো লাভ নেই। জানো, এই গ্রামের ছেলেমেয়েরা সবাই ওই প্রাথমিক বিদ্যালয় অবধি পড়াশোনা করে, তারপরে আর কোনো এখানে বিদ্যালয় নেই। তুমি কোনো চিন্তা করো না ময়না, আমাদের তো কাজটাই এটা। যে সমস্ত গ্রামে গ্রামে এখনো শিক্ষার আলো পৌঁছায়নি, সেখানে একটা করে বিদ্যালয় গড়ে তোলা। সত্যি বলছো? তুমি আমাদের গ্রামেও একটা বিদ্যালয় গড়ে দেবে? খুব ভালো হবে গো। এখানের ছেলেমেয়েরা সবাই পড়াশোনা করবে, শিক্ষার আলো দেখবে। কি জানো ময়না, তুমি ঠিকই বলতে। বিদেশে থাকলে বড় চাকরি পাওয়া যায়, অনেক টাকা আসে, কিন্তু মাটির টান আর আপনজন থেকে দূরে থাকলে জীবন আসলে অসম্পূর্ণ। তাই আমি এখানে থেকেই সব কিছু করব, আর গ্রামে একটা বিদ্যালয়ও গড়ে তুলব। এরপর সেই গ্রামে একটা বিদ্যালয়ও গড়ে তোলা হয়। অন্যদিকে পিসিমা তার নিজের ভুল বুঝতে পারে। সে বোঝে ময়নার স্বামী বিদেশ থেকে ফিরে শুধু নিজের পরিবারেরই দায়িত্ব নেয়নি, পুরো গ্রামের চেহারাই বদলে দিয়েছে, পুরো গ্রামের দায়িত্ব নিয়েছে। আগের গল্পের সঠিক উত্তরদাতার নাম চায়না সামন্ত। আমার আজকের প্রশ্ন, আজকের গল্পে পিসিমা কিভাবে জব্দ হয়েছিল? তা কমলা, কেমন লাগছে আমাদের এই মধুপুর গ্রাম? তুই তো শহরে থাকতিস, তা গ্রামে বিয়ে হয়ে এখন কেমন লাগছে একটু শুনি দেখি। অন্যরকম লাগছে দিদি। শহরে আমাদের বড় সোনার দোকান, কত লোকের আনাগোনা, কত টাকার ব্যবসা। সত্যি বলতে ওই সোনার দোকানে আমি অনেক সময় কাটাতাম, সেটা তো এখানে নেই। তোর এখন বিয়ে হয়ে গেছে, এখন এই বাড়িটাই তোর নিজের বাড়ি। তবে কি জানিস কমলা, গ্রামের একটা নিজস্ব রূপ আছে। এখানে ভোরবেলা বা পড়ন্ত বিকেলে ঘুরে বেড়ালে ব্যস্ত শহরের একঘেয়েমি কাটিয়ে ওঠা যায়। তবে হ্যাঁ, এখানে এসি ছাড়াও সুন্দর ঘুম এসে যায়। ঠান্ডা ও সতেজ বাতাস আছে, তাতে আমার ঘুম দিব্যি চলে আসে। এটা কিন্তু আমার বাপের বাড়িতে ছিল না। দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত, গরু মোষের গলায় বাঁধা ঘণ্টার টুংটুং শব্দ, ভোরবেলা গ্রাম্য লোকেদের গাওয়া লোকগীতি, দেখবি কদিনেই তোর মন জয় করে ফেলেছে। তবে হ্যাঁ দিদি, আমি কিন্তু ঘরের কাজকর্ম কিছুই জানি না। আসলে বাপের বাড়িতে তো কিছুই করতাম না, তুমি আমাকে পরে পরে শিখিয়ে দিও। আমি তো সোনার গয়নার দোকানেই বেশিরভাগ সময় কাটাতাম। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, তাছাড়া আমি তো আছি দিদির মতো, তোকে এখন অত চাপ নিতে হবে না। বুঝলি গিন্নি, একটা জরুরি কথা ছিল। ছোট ছেলে তো বিয়ে দিয়ে দিলাম,
এখন দুই ছেলেরই বউ ঘরে। বলছিলাম যে আমাদের পরে সম্পত্তির উত্তরাধিকার কাকে দেবে সেটা ঠিক করে ফেলাই ভালো। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ। তবে আমাদের এত এত জমি জায়গা, বুদ্ধি করে যদি সম্পত্তি ঠিকঠাক হাতে না পড়ে তাহলে সব নষ্ট হয়ে যাবে। তাই আমি ভাবছি দুই বৌমার মধ্যে যদি একটু বুদ্ধির পরীক্ষা নেই, তারপরেই না হয় ঠিক করা যেত কে পাবে সব কিছু। হ্যাঁ, সেটা তোমাকেই ঠিক করতে হবে। তোমরা মেয়েরা মেয়েলি কথাবার্তা বলে বুঝে নিও কার বুদ্ধি বেশি, তারপর নয় আমাকে জানিও। শুধু ওই সম্পত্তির ভাগ করে দিলেই তো হলো না, আমাদেরও বয়স হয়েছে। বয়সকালে কে আমাদের কতটা ভালোবাসে সেটাও একটু পরীক্ষা করে নেওয়া দরকার। হ্যাঁ, তুমি যেটা ঠিক বুঝবে। চিন্তা করো না, কালকে আমি দুই বইয়ের পরীক্ষা ঠিক নিয়ে নেব, সব সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে। কি ব্যাপার বৌমা, আজকে এত দেরিতে উঠোন ঝাড় দিচ্ছ যে? আর ছোট বৌমা কোথায়? তাকে তো দেখছি না। তুমি তো একাই দেখছি সব কাজ করে যাচ্ছ, সে কোথায়? আসলে সকালে একটু দোকানে গেছিলাম, নুন ফুরিয়ে গেছিল, তাই ভাবলাম নুনটা নিয়ে আসি, তারপরেই ঘরের কাজকর্ম সারছি। ছোট বউ তো ঘুমাচ্ছে মা। সে কি বৌমা, সকাল 9টা বাজতে চললো, এত বেলা অবধি ছোট বৌমা ঘুমাচ্ছে? না না, এত বেলা অবধি তো শোয়াও স্বাস্থ্যের পক্ষে ঠিক না। তুমি বরং উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে ছোট বৌমাকে ঘুম থেকে তুলে দাও। কিরে কমলা, বলি ঘুম হলো তোর? আমি তো বাপের বাড়িতে সকাল 10টায় ঘুম থেকে উঠতাম, তারপরে খাওয়া দাওয়া করে সোনার দোকানে গিয়ে বসতাম। এখনও একটু ঘুমোতে ইচ্ছা করছে, তবে হ্যাঁ, ঘুম হয়তো আসবে না, একটু শুয়ে থাকি বরং। ঠিক আছে কমলা, তোর যদি আরেকটু শুতে ইচ্ছা করে তাহলে শুয়ে থাক, কোনো অসুবিধা নেই। আমি তো আছি, ঘরের সমস্ত কাজ আমি করে দেব। ঠিক আছে দিদি, আমি একটু শুলাম, তারপর একটু পরে ঠিক উঠে পড়বো। আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে থাক, আমি বরং ঘরটা মুছে নিই। ইস, বাপের বাড়ির ওই সোনার দোকানটা আমার কত মনে পড়ে। আমি হলাম বেনের ঘরের মেয়ে, সোনার উপর নিয়েই আমাদের কারবার। কত সোনার গয়না, সোনার থেকে দামি জিনিস কি আর কিছু হয় নাকি? বড় বউ চিত্রা ঘরের সমস্ত কাজ একা হাতেই সামলাতো। রান্না বান্নায় ছিল সে খুব পারদর্শী। তার হাতের রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করত। বাহ, রান্নাগুলো তো বেশ ভালোই হয়েছে দেখেই মনে হচ্ছে। তা যাই হোক, আজ রাতে তোমরা দুই বউই আমার ঘরে এসো, একটু জরুরি কথা আছে। দেখো, আমাদের বয়স হয়েছে, তাই ভাবছি তোমাদের দুজনের মধ্যে যে বুদ্ধিতে পারদর্শী আর সঠিক জ্ঞানের পরিচয় দিতে পারবে, আমি আমাদের সমস্ত সম্পত্তির ভাগ তাকেই দিয়ে যাব। আমাকে তোমরা কে কেমন ভালোবাসো তা নিয়ে জানতে চাই। তা ছোট বৌমা, তুমি আগে বলো। দেখুন মা, আমি বেনের ঘরের মেয়ে, ছোট থেকে সোনা দানা দেখেই বড় হয়েছি। সোনার থেকে দামি জিনিস এ জগতে আর নেই। বিয়ের সময় সোনা জিনিসেরই কদর হয় মা। জগতের সবচেয়ে অমূল্য সম্পদই সোনা, তাই আমি আপনাকে সোনার মতো ভালোবাসি। ঠিক আছে, তোমার কথা শুনলাম। এবার বড় বৌমা, তুমি বলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি আমি আপনাকে নুনের মতো ভালোবাসি মা। হ্যাঁ, খুব গর্বের সাথে বলতে পারি আমি আপনাকে নুনের মতো ভালোবাসি। এত বড় আস্পর্ধা তোমার বৌমা, শেষে এত সব দামি জিনিস থাকতে শেষে কিনা ওই তুচ্ছ নুনের মতো তুমি আমাকে ভালোবাসো? কালই তুমি বাপের বাড়ি চলে যাবে। আমার সংসারে তোমার আর কোনো জায়গা নেই। মাটির দরে যা বিক্রি হয় তার সাথে তুমি আমার ভালোবাসার তুলনা করেছো, এর কোনো ক্ষমা নেই। কেন মা, বিয়ে হয়ে থেকেই তো দেখে আসছেন, যা সত্যি আমি চিরকাল তাই বলেছি। থাক, তোমার মন কত বড় তার পরিচয় আমি পেয়ে গেছি। কাল সকালেই তুমি বাপের বাড়ি চলে যাবে।
অবশেষে বড় বউ বাপের বাড়ির গ্রামেই চলে যাওয়ায় ঠিক মনে করে। অন্যদিকে বড় বউ বাপের বাড়ি চলে গেলে ছোট বউ কমলাকেই ঘরের সমস্ত কাজের দায়িত্ব নিতে হয়। এ কি বৌমা, কোনো রান্নায় তো নুন নেই। নুন ছাড়া আবার রান্না খাওয়া যায় নাকি? এসব খাবার আমি একটাও খাবো না। কি সব রান্না করে রেখেছো? খাবারে নুন দিতেই ভুলে গেছো? না না মা, আমার কোনো দোষ নেই। বিশ্বাস করুন, সকালে যখন থেকে দিদি বাপের বাড়ি চলে গেল তখন থেকেই দেখছি রান্নাঘরে কোথাও কোনো নুন নেই। এমনকি দোকানেও পাঠালাম আপনার ছেলেকে, সেখানেও বলছে কোথাও নুন নেই। সে কি, এ তো খুব সমস্যার ব্যাপার। নুন ছাড়া এইসব রান্নাগুলো তো মুখেই দেওয়া যাচ্ছে না, একবারে যা তা খেতে হয়েছে। না না, আমি এসব খাবো না। কিরে মা, এখানে মন খারাপ করে বসে আছিস কেন গাছতলায়? কি হয়েছে তোর? সত্যি কথা বলার অপরাধে বাবা, আমার শাশুড়ি জিজ্ঞেস করেছিলেন তাকে আমি কেমন ভালোবাসি। আমি বলেছিলাম নুনের মতো, যা সত্যি তাই বলেছিলাম। চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমি জানতাম তোর এই কষ্টটা। শোন, তুই চলে আসার পর থেকে তোর শ্বশুর বাড়িতেও আর শ্বশুর বাড়ির গ্রামে কোথাও কোনো নুন নেই। আমার কোনো দোষ ছিল না বাবা, বিশ্বাস করুন, আমার কোনো দোষ ছিল না। নিজে যে ভালো, ভগবান তার নিশ্চয়ই ভালো করে মা। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর ভালো দিন আসবে। তোর শ্বশুর বাড়ির লোকেরাও নিজের ভুল বুঝতে পারবে। আপনার কথাই যেন সত্যি হয় বাবা। আমি যে আমার শ্বশুরবাড়ির সবাইকে খুব ভালোবাসি, কিন্তু আমার মনে কোনো পাপ নেই। যা সত্যি তাই আমি বলে দিয়েছিলাম। সব ঠিক হয়ে যাবে মা, আমি তোকে আশীর্বাদ করলাম, সব ঠিক হয়ে যাবে। বাবার কথাই যেন সত্যি হয়, আমাকে যেন আমার শাশুড়ি মা ভুল না বোঝে। হে ভগবান, সব কিছু ঠিক করে দিও। বৌমা, সকাল থেকেই আমার শরীরটা ভালো নেই। আমার জন্য একটু শরবত করে নিয়ে এসো তো। এই নিন মা আপনার শরবত, তাড়াতাড়ি এবার এটা খেয়ে নিন। এ কি, এ কি, এ তো শুধু চিনি। নুন দাওনি কেন শরবতে? জানো না, ডায়রিয়া হলে একটু নুন চিনি শরবত খেতে হয়। কোথায় পাবো মা নুন? বলেছিলাম তো আপনাকে, দিদি জবে থেকে চলে গেছে কোথাও নুন নেই, না তো বাজারে না এই গ্রামের কোথাও। তুমি এক কাজ করো, তুমি বড় বৌমার বাপের বাড়িতে গিয়ে বড় বৌমাকে নিয়ে এসো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাছাড়া নুন ছাড়া এভাবে আর কতদিন থাকবো? সত্যি দিদি ছাড়া ঘরটা একদম ফাঁকা। দিদি ঘরের কত কাজ করে দিত। দিদি যেন ভালোই ভালোই ঘরে ফিরে আসে ঠাকুর। দিদি, আমি তোমাকে নিতে এসেছি দিদি। এ কি রে কমলা, অত দূর থেকে একা একা তুই আমাকে নিতে এসেছিস? কি হয়েছে বল আমাকে। ফিরে চলো দিদি, আমাদের তোমাকে খুব প্রয়োজন। মার শরীর খুব খারাপ, নুন ছাড়া কিছু খেতে পারেনি, তাই না খেয়ে খেয়ে একদম দুর্বল হয়ে পড়েছে। তোমাকে ঘরে নিয়ে যাওয়ার জন্যই আমাকে এখানে পাঠিয়েছে। সে কি রে, মায়ের শরীর খারাপ? না না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। চল, আমি তোর সাথে এক্ষুনি ফিরে যাব। বড় বউ ফিরে আসার সাথে সাথেই রান্না বান্না শুরু করে দেয় আর নিজে হাতে সবাইকে খাবার পরিবেশন করে। আর তার ফিরে আসার সাথে সাথেই নুনের অভাবও পূরণ হয়ে যায়। বাহ, কতদিন বাদে ভালো ভালো রান্না খেতে পাচ্ছি। বড় বৌমা ফিরে আসার সাথে সাথে নুনের ঘাটতিও পূরণ হয়ে গেছে। রান্নাগুলোও কত ভালো হয়েছে। ঠিক বলেছ, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। যাই হোক, আজ রাতেই বড় বৌমার কাছে ক্ষমা চেয়ে নেব। আমাকে ক্ষমা করে দাও বড় বৌমা। আজ আমি বুঝতে পারছি, মাটির দরে বিক্রি হওয়া তুচ্ছ নুনের মূল্য আমি বুঝিনি।
নুন ছাড়া খাবার অচল, আর খাবার ছাড়া শরীর অচল। না না মা, আমি আপনার থেকে অনেক ছোট, আমাকে এভাবে ক্ষমা করে দিতে বলে লজ্জিত করবেন না। না না, আমি সত্যিই ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করো। আমি ভালোবাসার মূল্য যাচাই করেছিলাম দাম দেখে, চাকচিক্য দেখে। সোনা সুন্দর হলো তা দৈনন্দিন কাজে লাগে না, কিন্তু নুন মাটির দরে বিক্রি হলেও তার প্রয়োজনীয়তা সীমাহীন। সবার ঘরে, ধনী গরিব সবার ঘরে নুনের সমান প্রয়োজনীয়তা। আমাকেও ক্ষমা করে দিও দিদি। আমি বেনের মেয়ে বলে আমি অনেক অহংকার করতাম সোনা নিয়ে, তবে আজ বুঝেছি দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো মাঝে মাঝে ব্যবহার হওয়া জিনিসগুলোর থেকে অনেক বেশি মূল্যবান। বড় বৌমা, আমার আর একটা কথা ছিল। আমাদের অবর্তমানে আমাদের সমস্ত সম্পত্তি তুমিই দেখাশোনা করো। না মা, সম্পত্তির ভাগ আমি একা নিতে পারবো না। কমলাকে আমি আমার বোনের মতো দেখি, তাই আপনাদের অবর্তমানে সবকিছু সমান দুভাগ হয়ে যাবে। এরপর থেকে ওই বাড়িতে সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।